এখন এই ঘোলাটে পরিস্থিতির দিকে একটু আসি, বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। আপনাদের আজকে আমরা যখন কথা বলছি 15 তারিখ হয়ে গেছে, 15ই জানুয়ারি আপনাদের বিপ্লবের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবার একটা ডেডলাইন আপনারা সরকারকে দিয়েছিলেন, সেটা যে রাখা হবে না সেটা সরকার জানিয়েছে। যাই হোক, সেদিকে আরো কিছু কথা হয়েছে, সেই প্রসঙ্গগুলোতে আমি একটু কথা বলবো যে আপনাদের ঘোষণাপত্রের কি অবস্থায় আছে। কিন্তু আজকে সেই ঘোষণাপত্রেরই প্রচারণায় বা মানে সেই বিষয়ে সম্পৃক্ততা করবার জন্য নারায়ণগঞ্জে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি গেছেন। তিনি বলছেন একটি পথসভায়, যে আমি একটু কোট করি হাসনাত আব্দুল্লাহকে, যদি আপনি না শুনে থাকেন আপনি শুনবেন, যেসব টক শো, যেসব মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বুদ্ধিজীবী, আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন, আপনারা এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এতদিন ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলম ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে মিডিয়া কথা বলবে, মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। এখন কি উমামা ফাতেমা, আমরা বা মিডিয়াতে কি বলা হবে, কি লেখা হবে, বুদ্ধিজীবীরা কি লিখবেন বা কি মানুষ চিন্তা করবে, সেটিও কি আসলে আপনারা ঠিক করে দেবেন? না, বিষয়টা একদমই এরকম না যে এখানে আমরা সবকিছু ডিসাইড করে দিব কে কি লিখবে, কে কি বলবে। এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের গণমাধ্যম বলি বা আমাদের প্রতিটি সেক্টরে কিন্তু একটা বড় ধরনের সংস্কার আসার একটা কথা ছিল। আমাদের অনেকগুলো গণমাধ্যমে কিন্তু মালিকানা পরিবর্তন হয়েছে, যে সাংবাদিকতার প্যাটার্নে পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলাদেশে গত 15 বছরে যদি আমরা তাকাই, তাহলে গত 15 বছরে কিন্তু আমরা সুস্থ সাংবাদিকতা বা সাংবাদিকতার প্রফেশনালিজম কিন্তু সেই অর্থে দেখিনি। এটা একটা চর্চার ব্যাপার, যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সত্যি বলতে দেখিনি। ধরুন আসলে কোনো স্কোপও ছিল না। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু একটা সুযোগ এসেছে এই পুরো বিষয়টাকে ঢেলে সাজানোর। বাট আমরা যদি সাংবাদিকতার প্রথম 1 মাসের প্যাটার্নটা দেখি, আগস্ট মাসে কিন্তু তখন এটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে শেখ হাসিনার আমলে কোথায় কি দুর্নীতি হয়েছে, কোথায় একদম ডিটেলস ধরে ধরে কিন্তু তখন রিপোর্টিং হচ্ছিল। বাট সেপ্টেম্বর যেতে না যেতেই পুরো, এখন যদি আপনি পুরো গণমাধ্যমের রিপোর্টিং এর প্যাটার্ন গুলো দেখেন, এখানে কিন্তু জুলাইয়ের আগে শেখ হাসিনার গত 15 বছরে, তবে শুধু শেখ হাসিনার গত 15 বছরে না, এখানে বাংলাদেশে যা যা দুর্নীতি হয়েছে, এখানে বাংলাদেশে কিভাবে আসলে ধরেন অনেক মানুষের তো গুম হয়েছে, গুমগুলো নিয়ে রিপোর্টিং কিন্তু অনেকখানি কমে গেছে। এখন 15 বছর তো খুব কম সময় না, মানে মানে কি বলবো, যে খুব কম ঘটনাবহুল সময় তো আসলে ছিল না। এবং এগুলো নিয়ে ইন ডিটেলস রিপোর্ট করার মতো অনেক সুযোগ কিন্তু এখানে আছে। এটাও যেমন সত্য, আবার এখানে সাংবাদিক ধরেন এখানে আমাদের যারা গণমাধ্যম গুলো আছে, তাদের রিপোর্টিংটা যাতে স্বতঃস্ফূর্তভাবে তারা করতে পারে। পলিটিক্যাল পার্টি এমনবার তারা হস্তক্ষেপ করতে যায়, এটা কিন্তু তাদের জন্য পুরো পরিকল্পনাটা ব্যাকফায়ার করে। বিকজ এট দ্য এন্ড অফ করোনা শেষ হতে হতে পুরো ওয়েস্ট কিন্তু তাদের এগেইনস্টে চলে গেছিল, বিকজ ফ্রিডম অফ স্পিচ তাদের জন্য অনেক বড় একটা বিষয়। কিন্তু বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে আমরা সবাই কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা, সুষ্ঠু সাংবাদিকতা চর্চা, এবং একটা হচ্ছে অ্যান্টাই পলিটিক্স, শুধুমাত্র হচ্ছে আমি বিরোধিতার পলিটিক্সটা করলাম বা বিরোধিতার সাংবাদিকতা করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে প্রসঙ্গ সেটাকে অ্যাজ ইট ইজ তুলে আনলাম। আরেকটা হচ্ছে এখানে ইন্টেনশনটা কি, মানে আমি যখন একটা সাংবাদিকতা করি ইন্টেনশনটা কি। হয়তো আপনি আরো এই বিষয়গুলোকে সংজ্ঞায়িত করতে পারবেন, আমার থেকে অনেক বেটার সংজ্ঞায়িত করতে পারবেন, যেহেতু আপনারা অনেক বছর ধরে জার্নালিজম করছেন এবং জার্নালিজম এথিক্স গুলো আপনারা আরো বেটার জানেন। তবে এখানে আমরা একটা জিনিসের যেটা স্বীকার হচ্ছি যে মানে যখনই এখানে কথা বলতে যাচ্ছি তখনই কিন্তু আবার একটা আচ্ছা ওয়েল মানে কি বলবো, আমরা অনেক বেশি অ্যান্টি গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করছি, এভাবে পুরো জিনিসটাকে র্যাপ আপ করে ফেলা, পুরো জিনিসটাকে ওরকম একটা ফ্রেমওয়ার্কে দেখা যে পুরো জিনিসটাই হচ্ছে যে কিন্তু বিষয়টা এটার ফলে কিন্তু এরকম না যে বিষয়টা কিন্তু মোটেও এরকম না যে আমরা গণমাধ্যমকে হুমকি দিব বা গণমাধ্যমের যে কাজ করার স্পিয়ার সেটাকে আমরা বাধাগ্রস্ত করবো। যদি কোনো কথা থেকে এটা খোলাখুলি একদম ওপেন মিডিয়াতেই বলা যায়, ইটস নট, মানে আমি যা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পলিটিক্স হচ্ছে ওপেন পলিটিক্স হতে হবে। কারণ বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো লুকাছাপা পছন্দ করে না এবং অনেক বেশি পলিটিক্যাল আগের তুলনায়। তো সেই অনুযায়ী সরাসরি হওয়াটাই ভালো। ওমামা, এটি আসলে গণমাধ্যম কিভাবে নিবে যে যেই কলম ফ্যাসিবাদের পক্ষে লিখবে তার সেই কলম ভেঙে দেবো, যে মিডিয়া কথা বলবে মিডিয়ার বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে, মগজ চিন্তা করবে তার বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। মানে এই বিষয়ে মানে ফ্যাসিবাদকে কি আপনারা ডিফাইন করেছেন, যেটি আসলে কি হলে সেটি ফ্যাসিবাদ হয়ে যাবে এবং তার পক্ষে কি লিখলে আপনারা বলবেন যে সেটি ফ্যাসিবাদের পক্ষে লিখছে বলে তার কলমকে ভেঙে দেওয়া হলো বা তার চিন্তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটি এটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে তো আমাদের ওই ধরনের কোনো পজিশন নেই যে গণমাধ্যমের কি এই ধরনের গণমাধ্যম হলেই সেটা আমাদের কাছে আদর্শ গণমাধ্যম, এই ধরনের কোনো পজিশন তো আর আমরা ঠিক করিনি। এখন সেই জায়গা থেকে যদি হাসনাত ভাই গিয়ে বলেন, হয়তো উনি বেটার এক্সপ্লেন করতে পারবে যে তার স্টেটমেন্টটা উনি কিসের ভিত্তিতে দিয়েছেন। আমরা যেটা একটা আলাপ দিতে পারি যে গত 15 বছরে শেখ হাসিনার দ্বারা যেভাবে করে আসলে এখানে গুম খুনের শিকার হয়েছে মানুষ, ইভেন জুলাই আগস্টের মুভমেন্টের সময়ও কিন্তু গণমাধ্যম সেই অর্থে এখানে কোনো সাংবাদিকতা হয়নি, যেটা আমরা খুব ভালোভাবেই জানি। আমরা সবাই টিভি দেখেছিলাম ইন্টারনেট শাটডাউন টাইম সময়ে, ওই সময় গণমাধ্যমগুলো কি ধরনের রিপোর্টিং করেছে ওগুলো আমাদের একদমই চোখে দেখা। তো ফ্যাসিবাদ তো ইটস এ কনসেপ্ট যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার পুরো কাঠামোটা কিন্তু অ্যাজ ইট ইজ, কিন্তু এটা বর্তমান সময় আমরা এমন কাঠামো যাতে এখানে তৈরি না হয়ে যায় যাতে হচ্ছে ফ্যাসিবাদ কোনোভাবে হচ্ছে এখানে জাস্টিফাইড হয় বা নতুন ফ্যাসিবাদী সিস্টেম আগামী দিনের রাজনীতি যাতে হচ্ছে যে আরেক ধরনের দলীয়করণের দিকে ঝুঁকে না পড়ে, সেটা নিশ্চিত করাও তো আসলে গণমাধ্যমের দায়িত্ব। এটা আমি বলবো
তবে এখানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ধরনের কোনো পজিশন আমাদের নাই যে গণমাধ্যমকে এইভাবে চলতে হবে, ওভাবে চলতে হবে। আপনি খুব এভাবে যদি দেখেন, খুব রিসেন্ট পাস্টে হচ্ছে কালের কণ্ঠ নিয়ে আমার মানে কালের কণ্ঠ নিয়ে বিশেষ করে আমি হচ্ছে একটা বিষয়ের সাথে জড়িয়ে গিয়েছিলাম। তখন আমার পজিশনটা আসলে কি ছিল, অনেকে এবং পরবর্তী সময় আমাকে অনেকে এসে কোশ্চেন করে যে আচ্ছা কালের কণ্ঠ সব রিপোর্ট থেকেই তো এভাবে রিপোর্ট করেছিল, বা অনেক বেশিরভাগ গণমাধ্যমে তো হচ্ছে যে অনেক বেশি বায়াস রিপোর্ট করেছিল পুরো জুলাই আগস্ট সময়ে। তো তুমি কি এখন পরবর্তীতে তো আমরা তাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি, পরবর্তীতে আমরা তাদেরকে সাপোর্ট করছি, তাহলে ওই প্রতিষ্ঠানটাকে সাপোর্ট করতে কি সমস্যা? তো এটা অনেকে বলার চেষ্টা করেছে। তখন আমার যেটা এক্সপ্লেনেশন ছিল যে ওয়েল মানে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য আমার কিন্তু সরি ফিল করার কিছু নাই, বাট প্রথমত তারা আমার কথা বিকৃত করেছে, আর দ্বিতীয়ত ছিল যে জুলাই আগস্ট মাসে তাদের যে একটা ভূমিকা ছিল সেটাকে তারা অস্বীকার করতে আছে। সো এটা বেশি দরকার যে ভাই আমরা ভালো সাংবাদিকতা এতদিন করি নাই এবং উই আর সরি ফর দ্যাট, এবং আমরা আমাদের পুরো যে আমাদের যে বডিটা আছে সে বডিতে একটা ভালো ধরনের পরিবর্তন এনে যদি কেউ আমাদের এখানে অবদমন করার চেষ্টা করে তাহলে সর্বত্রভাবে আমরা সাংবাদিকরা আমাদের এই স্বাধীনতাটাকে চর্চা করবো এবং ওপেনলি আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু এখনো কি আমরা যদি বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখি, সেখানে মিডিয়া হাউস গুলো কি আগের মানে মুক্ত গণমাধ্যম মুখ হিসেবে সে ফাংশন করবে, এই ধরনের কোনো জায়গা কি গণমাধ্যম গুলো গিয়েছে? মানে আমাদের কাছে তো অন্তত মনে হচ্ছে না, বরং অনেক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমগুলো এক ধরনের ব্যাসনেস বা তাদের এক ধরনের পলিসি থাকে, সে পলিসি অনুযায়ী হচ্ছে এবং আছে উমামা ফাতেমা, যার কারণে তারা কিভাবে আসলে হুমকি ধামকির মধ্যেও আছে, হুমকি ধামকির মধ্যেও আছে। আবার দেখা যাচ্ছে এখানে বিভিন্ন চ্যানেলগুলো ছিল, চ্যানেলগুলোর রিসেন্টলি কিন্তু সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে। এখন সংস্কার কমিশন হয়তো তাদের মতো করে একটা রিপোর্ট দিবে যে এখানে কি কি ধরনের সংস্কার হওয়া প্রয়োজন, সেটার ভিত্তিতে হয়তো সরকার একটা ডিসকাশনের মধ্যে যাবে। বাট 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু আমরা গণমাধ্যমের সংস্কার যেভাবে করে আশা করেছিলাম যে তারা একটা ধারার দিকে হাঁটবে বা তারা একটা স্বাধীন সাংবাদিকতা চর্চার দিকে হাঁটবে, সেটাও কিন্তু আমরা পরিপূর্ণভাবে আসলে গণমাধ্যমের বডিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না। তবে আমি যখন এই কথাটা বলছি সেটা হচ্ছে আমার নিজস্ব মতামত থেকেই বলছি যে আমরা আসলে ওই অর্থে সরকারের বলি বা রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে আসলে সংস্কারটা ওই অর্থে হয়নি, শুধুমাত্র যে গণমাধ্যমের মধ্যে যদি আমরা এটা এক্সপেক্ট করতে থাকি তাহলে তো আসলে হবে না। বিশেষ করে আমি যখন কথা বলেছি আমি বারবার কিন্তু পে স্কেলের কথা বলেছি, সাংবাদিকদের যে পে স্কেল সেটাতে আসলে কতটা লো এবং তাদের ওয়ার্কিং আওয়ার, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। এবং এগুলো সবকিছুই তো আসলে গণমাধ্যমের সাথে রিলেটেড, কোনো কিছু তার একটা বিষয় না। আর ধরেন একটা হচ্ছে আপনার সার্টিফাইড যে গণমাধ্যমগুলো, যে ধরেন 71 টেলিভিশন বা সময় টেলিভিশন, ইটস এ ডিফারেন্ট থিং, যারা হচ্ছে সার্টিফাইড এবং তাদের কিছু পলিসি থাকে, বাট মূল সাংবাদিকতা কিন্তু ওগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনি যদি ফেসবুকে যান তাহলে দেখবেন যে মানে কোটি কোটি সাংবাদিক ফেসবুকে এবং উইদাউট এবং মানে কোটি কোটি পেজ এবং ফ্রিল্যান্সার সাংবাদিকদের, এবং সেটার কোনো ধরনের আসলে আমি মনে করি না এটা খুব বেশি রেগুলেট করা উচিত। বাট এই যে এই সাংবাদিকরা যে কোনো সময় একটা মানুষকে সম্মানহানি করতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এবং উই ডোন্ট হ্যাভ এনি প্রোটেকশন। মানে এই যে আমরা যে বিলিফাইড হইতে পারি, আমরা যে আসলে ডিহিউম্যানাইজড হইতে পারি, এটার কাছে আমি কোনো ধরনের প্রোটেক্টিভ সিস্টেম ইউজ করতে পারছি না। তো এইটা আসলে হচ্ছে মানে মানে এই যে ফ্রিল্যান্সার সাংবাদিকতা, এটার কারণে কিন্তু অনেক জনসাধারণ বা আমরা যারা আছি, যারা হয়তো নতুন এই আন্দোলনের মুখ হিসেবে সামনে আসছি, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে বিলিফাইড হয়ে যেতে পারি। এবং আমাদের ফাতেমা সব সময় ফ্রিডম অফ স্পিচের একটা পার্শ্ব প্রতিক্রিয়া, সবকিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেটা এটা বলা হয় সেভাবে। একদম এই প্রসঙ্গটা শেষ করি যে আপনি মনে করেন কিনা যখন আসলে গণমাধ্যমগুলোর আপনি বলছিলেন যে যেই অবস্থা মানে আমরা তো আসলে আগের সিস্টেমে নাই যে সব ভেঙে দিতে হবে, ভাঙচুর করতে হবে, এটাই আর কি আমার মনে হয় না এগুলো ছাত্র আন্দোলনের অবস্থান নয়। আমি এটি হয়তো পরবর্তীতে আরো কয়েকটি প্রসঙ্গ তুলে আসবো যে আপনারা কি নিজেদের মধ্যেও একটা সমন্বয়হীনতা বা কোথাও একটা গ্রিপ হারানোর জায়গা আসছে কিনা, মানে এরকম ঘটনা একাধিক যখন ঘটছে একের পর এক। আসি এই প্রসঙ্গটিতে, কারণ যেটি নিয়ে বলছিলাম যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি আপনারা 31শে ডিসেম্বর দিতে চেয়েছিলেন, পরে সরকার মানে সেই যে একের পর এক যা হলো, সরকার উদ্যোগ নেবে বললো, পরে সরকার বলছে উপদেষ্টা মাহফুজ আলম জানালেন ফ্যাসিলিটেট করবেন, সরকার দেবেন না। আজকে তিনি বলছেন যে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে, বৈঠকের মধ্য দিয়ে ঐকমত্য হবে, সেদিন স্পষ্ট হবে কবে আসলে ঘোষণাপত্রটি দেয়া হবে। আপনি কি মনে করেন ঐকমত্যটা কি হবে? কারণ এক রাষ্ট্রপতি ইস্যুতে একটা ঐকমত্য হয়নি, আপনারা রাজনৈতিক দলের কাছে গেছেন, যোগাযোগ করছেন, রাজনৈতিক ঐকমত্য হয়নি একটি ইস্যুতে। প্রোক্লেমেশনের মধ্যে অনেকগুলো ইস্যু আছে, সেখানে কি ঐকমত্যে আপনারা পৌঁছাতে পারবেন খুব শীঘ্রই, বা সেখানে একটা ঘোষণাপত্র চলে আসবে, এটা কি আমরা ধারণা করতে পারি? আচ্ছা, আমাদের তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা 15 জানুয়ারি পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছি যে 15 জানুয়ারির মধ্যে যাতে প্রোক্লেমেশন ঘোষণা করা হয়। প্রথমে কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে প্রপার কোনো ডেট বলা হয়নি বা প্রপার কোনো প্রসেসও বলা হয়নি যে তারা প্রোক্লেমেশন ঘোষণার দিকে হাঁটছে। যেটা লাস্ট যখন উপদেষ্টা মাহফুজ আলম উনি যখন কথা বলেন তখন কিন্তু তার কথা এটা স্পষ্ট হয়ে ওঠে যে সরকার এখনো কিন্তু কোনো একটা মানে প্রপার প্রসেসের মধ্যে ঢুকেনি। বাট আজকে উনি যখন কথা বলছিলেন উনি কিন্তু খুব প্রিসাইসলি বলেছেন যে সকল রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে তারা একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করবে। সো ইটস এ ভেরি পজিটিভ নিউজ। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু আগামীকাল 15 জানুয়ারি আমরা বসে আসলে নিজেদের মতো বসে এই ব্যাপারে ডিসিশন নিব যে আমরা কিভাবে করে সামনে প্রসিড করব। তবে এখানে আমি একটা যে জিনিসটা বলতে চাই, রাষ্ট্রপতি ইস্যুতে
রাষ্ট্রপতি স্যার, জাস্ট ওয়েট এ সেকেন্ড, আপনার কি সমস্যা হবে? না, আপনি করতে পারেন, যেটা আমরা অনিয়ারেই আছি, আপনি কিছু দেখতে চাইলে দেখতে পারেন, অসুবিধা নেই। না, এটা ঠিক আছে। না, কিছু দেখুন না, আমি একটু নিচে নেওয়া রাখছি। হ্যাঁ হ্যাঁ, ও মামা, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে, রাষ্ট্রপতি ইস্যুতে আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন বিশেষ করে মানব জমিনে ওনার সাক্ষাৎকারটা পাবলিশ হওয়ার পরে আপনি অপসারণ করার কথাই বলছিল, পরে যখন আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসি, তখন তারা বারবার এই দেশের আনস্টেবল যে সিচুয়েশনটা ছিল তৎকালীন সময়ে, সেই আনস্টেবল সিচুয়েশনের কথা বলে জানান যে তারা আসলে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে নেই। এখন রাষ্ট্রপতি তো টেকনিক্যালি নৈতিকভাবে কিন্তু তার পদত্যাগ করাই উচিত ছিল 5 আগস্ট, যখন দেশে এরকম একটা ভালনারেবল সিচুয়েশন, ওই সময়ে কিন্তু উনি ওনার পদে থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছিলেন। এখন এইটার পরবর্তী সময়ে যখন এই তাকে পদত্যাগ করানোর ঘটনাটা আসে, দেন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাইলে এই যে রিজনিংটা, যে রাষ্ট্রপতি ওই পদে থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছেন, সেটাকে ব্যবহার করেই কিন্তু আমরা মাঠে মোবিলাইজ হইতে পারতাম রাষ্ট্রপতি অপসারণের জন্য। বাট যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এখানে ঐক্যমত পৌঁছানো সম্ভব হচ্ছিল না, এবং বারবার কিন্তু গভর্নমেন্টের সাথেও পলিটিক্যাল পার্টিগুলো সিটিং হয়েছিল, এবং তারাও কিন্তু ওই সময়ে এই ঐক্যমতে আসতে পারছে না। বিশেষ করে এখানে বিএনপি গুরুতর আপত্তি জানানোর কারণে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোও এখানে সামনাসামনি আসেনি, এই ঐক্যমতে আসেনি। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন একটা পলিটিক্যাল ডিসিশন নিই, আমি বলবো না যে বাধ্য হই, বিকজ আমরা ওই মুহূর্তে বুঝছিলাম যে দেশের তৎকালীন সময়ে কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি আনস্টেবল ছিল। তখন আমরা এরকম একটা সিদ্ধান্তে আসি যে যেহেতু এখানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমত তৈরি করতে পারছি না, তাহলে মাঠে যদি আমরা মোবিলাইজ করতে থাকি তাহলে গভর্নমেন্ট এখানে উইক হয়ে পড়বে। যেটা এখন গভর্নমেন্ট উইক করে ফেলা তো আসলে দেশের সার্বিক বিশেষ করে তখন ইন্ডিয়ার সাথে যে একটা সিরিয়াস কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই, এটা একটা বড় ইস্যু তো